পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চরম অস্থিরতা। একদিকে রাজনৈতিক হিংসা, অন্যদিকে প্রশাসনিক অরাজকতা। একদিকে বাংলায় এসআইআর জারি হতেই রাগের চোটে ক্যামেরার সামনে আবল তাবল থেট দিয়ে বেড়াচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা, আর অন্যদিকে দেশের নিরাপত্তার জন্য হাইকোর্টের অর্ডারও মানছে না মমতা সরকার, যেটা তিনি বরাবরই করে থাকেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, কে বলেগা চুরি কিয়া করতে লুট বলতে ঝুট। ভোটের আগেই রাজ্য রাজনীতিতে চরম উতালপাতা, জ্বলছে আগুন, খুন খারাপি আর মারধর আর দাদাগিরির উপক্রম ক্রমশই বেড়ে চলেছে একাধিক এলাকায়। অন্যদিকে বিরোধী নেতারা মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়াকে বারবার চিঠি লিখে জানাচ্ছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। তবে কি ভোটের আগেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হবে? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো রাষ্ট্রপতি শাসন বলতে আমরা কি বুঝি, কোন পরিস্থিতিতে ভারতের কোন কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা হয়েছিল, পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে, অতীতে ভারতের কোন কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা হয়েছিল এবং এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব কি কি পড়তে পারে। চলুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থার সাথে প্রাসঙ্গিকতা রেখে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার? ভারতীয় সংবিধানের আর্টিকেল 356 অনুযায়ী যদি কোনো রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়, তাহলে কেন্দ্র রাষ্ট্রপতির অনুমোদনে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়, যার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা ক্ষমতাচ্যুত হয়, বিধানসভা স্থগিত বা ভেঙে যায়, সেখানকার আইন শৃঙ্খলা, প্রশাসন ও অর্থনীতি সমস্ত কিছুই কেন্দ্রের হাতে চলে যায়। রাজ্যপাল কার্যত সেখানকার প্রশাসকের ভূমিকা পালন করে। এটি সাধারণত 6 মাস থাকে বা সর্বোচ্চ 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে পরিস্থিতি অনুযায়ী। এবার আপনার মনে প্রশ্ন আসবে, যদি কেন্দ্রের হাতেই রাষ্ট্রপতি শাসন জারি থাকে, তাহলে কেন্দ্র তো আমাদের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে পারে। কিন্তু এটা মনে রাখবেন কি, রাষ্ট্রীয় শাসন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটার জন্য যথেষ্ট আইনি প্রমাণের প্রয়োজন, মানে সুপ্রিম কোর্টে যথেষ্ট প্রমাণ দিতে হবে, তারপরই কেন্দ্র কোনো রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এতটা সোজা নয়। তো চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই কোন কোন পরিস্থিতিতে রাষ্ট্রীয় শাসন জারি করা যায়। 1. যখন আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ধসে পড়ে, যখন রাজ্য সরকার পরিস্থিতি সামাল দিতে অক্ষম হয়, তখন সেই রাজ্যে রাষ্ট্রীয় শাসন জারি করা হয়। যেমন রিসেন্ট বাংলাদেশে ঘটে যাওয়া সেই ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা সরকার সামাল দিতে পারেনি, তখন সেখানে রাষ্ট্রীয় শাসন জারি করা হয়েছিল। 2. প্রশাসনিক ব্যর্থতা, পুলিশ, প্রশাসন ও নিরাপত্তা রক্ষীদের উপর যখন রাজনৈতিক নিয়ন্ত্রণ বেড়ে যায়, যার ফলস্বরূপ জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, যেটা এখন পশ্চিমবঙ্গে ঘটছে। চারিদিক থেকে অভিযোগ আসছে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এই পুলিশ নাকি এখন মমতার চেলা হয়ে গেছে। মমতা বা টিএমসি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করলে সেই নিরীহ আন্দোলনকারীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের মারধর করছে, তাদের গ্রেপ্তার করছে, তাদের লিগেল নোটিশ পাঠাচ্ছে। যেমন রিসেন্ট ঘটে যাওয়া এই চাকরি দুর্নীতি দিয়ে যে শিক্ষকরা, ভবিষ্যতের শিক্ষকরা রাস্তায় নেমেছে আন্দোলন করছিল, সেই ভবিষ্যতের শিক্ষকদের পুলিশ মারধর করেছে, তাদের জামা ছিঁড়ে দিয়েছে। এছাড়াও আরজিকর ঘটনায় যখন সেই আন্দোলনকারী ডাক্তাররা প্রতিবাদ করার জন্য তাদের এখনও লিগেল নোটিশ পাঠানো হচ্ছে, তাদের থানায় ডেকে হেনস্থা করা হচ্ছে। 3. সংবিধান লঙ্ঘন, রাজ্য সরকার যদি ধারাবাহিকভাবে সংবিধানের নির্দেশ না মানে, তখন সেই রাজ্যে রাষ্ট্রীয় শাসন জারি করা হয়। সংবিধান উল্লঙ্ঘন আমাদের মমতা সরকারের তো বাঁ হাতের খেল, যিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না। এই বসুন তো,
বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। রিসেন্ট একটা আপনাদের সাথে ঘটনা শেয়ার করি। রিসেন্ট ঘটেছে যে ঘটনা, আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার বর্ডার আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্য দিয়ে গেছে, এবং ওই 2216 কিলোমিটারের মধ্যে প্রায় 600 কিলোমিটার কাঁটা তার দিয়ে ঘেরা নেই। মানে বর্ডার তো অ্যাকচুয়ালি কাঁটা তার দিয়ে ঘেরা থাকে, তাই না? তো ওই 600 কিলোমিটার কাঁটা তার দিয়ে ঘেরা নেই। সেই জন্য বাংলাদেশিরা অনায়াসে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, এবং এই বাংলাদেশ এখন যেহেতু পাকিস্তান আর চীনের সাথে ভালো বন্ধুত্ব জমিয়েছে, তার ফলে পাকিস্তান থেকে টেরারিস্ট সহজে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং ভারতবর্ষে এই টেরার অ্যাটাকগুলো ঘটাচ্ছে। সেই জন্য কেন্দ্র আমাদের দেশের নিরাপত্তার জন্য এই 600 কিলোমিটার এরিয়াটাকে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরার জন্য তাদের ফান্ড থেকে টাকা অ্যালট করে দেয় রাজ্যকে। এবার রাজ্যর সেটা ক্ষমতা থাকে সেখানকার জমিটা অধিগ্রহণ করা, মানে জমিটা কেনার, সেটা কেন্দ্রের কোনো হাত থাকে না। তো যেহেতু এটা আমাদের দেশের নিরাপত্তা সুরক্ষার ব্যাপার থাকে, তো সেহেতু কাজটা কুইক হওয়ার একটা কথা, তাই না? কিন্তু রাজ্য সরকার সেই কাজটাকে এত ঢিলামি করে, এত ধীরগতি করে যে কেন্দ্র হাইকোর্টে কেস করে দেয়, এবং হাইকোর্ট 25শে নভেম্বরের মধ্যে সমস্ত আপডেট দেওয়ার জন্য রাজ্যকে বলে। এবার রাজ্য হাইকোর্টে গিয়ে বলে কি আমাদের আরও 7 দিন লাগবে সে জায়গাগুলোকে পরিদর্শন করে সেগুলোর ব্যাপারে ভালো করে আপডেট নিতে। মানে তারা জমি অধিগ্রহণ করাই শুরু করেনি, বুঝেছেন তো? তো হাইকোর্ট তখন তাদের নির্দেশ দেয় যে যেহেতু এটা আমাদের দেশের সুরক্ষার ব্যাপার আছে, সেখানে পলিটিক্যাল ব্যাপার নিয়ে পলিটিক্যাল ব্যাপার ঢুকালে চলবে না। তাতে রাজ্য কি রায় দেয় জানেন? যে কেন্দ্রের তো অনেক পুলিশ ফোর্স আছে, তাদের তো বিএসএফ আছে, তো সে বিএসএফদের ওখানে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, তো এবার ওই 600 কিলোমিটার এরিয়াটাকে কভার করতে প্রায় 15,000 বিএসএফ লাগবে। তো আমাদের ভারতের বিএসএফের প্রায় 5%-এর উপরে বিএসএফ ওইটুকু জায়গা কভার করার জন্য দাঁড় করে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন তো, মানে আমাদের হাইকোর্টের রায়ও তারা মানছে না। 4, বিরোধী দল বা কেন্দ্র সরকারের রিপোর্ট। রাজ্যপাল কেন্দ্রকে যদি রাজ্যে ঘটে যাওয়া অত্যাধিক খুন খারাপি, মারপিট, হিংসার কথা যদি কেন্দ্রকে রাজ্যপাল রিপোর্ট করে, তাহলে রাষ্ট্রীয় শাসন জারি হতে পারে আমাদের রাজ্যে। আর এটার প্রবণতা অনেক, কারণ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যপালের সম্পর্ক খুব একটা ভালো নয়, এবং তাদের সম্পর্ক দিন দিন তলানিতে যাচ্ছে, দিন দিন অবনতির দিকেই এগোচ্ছে, যার ফলে একটা রাষ্ট্রীয় শাসন জারি হওয়ার প্রবণতা আছেই। তো চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই বর্তমান পরিস্থিতি কি আমাদের রাষ্ট্রীয় শাসনের জারির দিকেই নির্দেশ করছে বা ইঙ্গিত দিচ্ছে। চলুন সেটা দেখে নিই নেক্সট অধ্যায়ে। 1, রাজনৈতিক হিংসা। বিগত কয়েক বছর ধরে বিশেষত নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা এক ব্যাপক আলোচনার বিষয়। মারপিট, দাঙ্গা, ভোট চুরি, দাদাগিরি, বিরোধী দলনেতার উপর আক্রমণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন জলভাত হয়ে গেছে, আর এগুলোর উস্কারা দেয় শাসক দলেরই বড় বড় নেতা নেত্রীরা। বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। এই পরিস্থিতি অনেকের মতে আইন শৃঙ্খলার অবনতির এক দিক এবং রাষ্ট্রীয় শাসন জারি হওয়ার এক ইঙ্গিত। 2, রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। রাজ্যপাল একাধিকবার জানিয়েছেন কি এখানের প্রশাসন তাদের সাহায্য করছে না, রাজ্য প্রশাসন ঠিকঠাকভাবে কাজ করছে না, তারা সংবিধান ঠিকঠাক মানছে না, আর এইগুলি বিতর্কের সৃষ্টি করেছে। রাজ্য সরকার রাজ্যপালের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ কি রাজ্যপাল রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, আর এইসব কারণেই রাজ্যপাল বনাম রাজ্যের সংঘাত স্পষ্ট, আর এই সংঘাতই এই রাষ্ট্রীয় শাসন আলোচনার আগুনে ঘি ঢালে। 3, কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত। এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় সিবিআই ইডির অভিযোগ নিয়ে বিরোধ, এজেন্সি বাংলায় ঢুকতে না দেয়া, অনবরত আইপিএস আইএস অফিসারদের বদলি, কেন্দ্র বাহিনী ব্যবহারে রাজনৈতিক তর্ক, এই সবগুলি অপ্রশাসনিক অসহযোগিতার এক অংশ, যার ফলস্বরূপ বাংলায় হতে পারে রাষ্ট্রপতি শাসন জারি। 4, আর্থিক অস্থিরতা। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়া বা সেই টাকা নিয়ে দুর্নীতি করা, যেমন এই 100 দিনের কাজ বা জব কার্ডের টাকা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি করার অভিযোগ উঠেছে, যার ফলে কেন্দ্র এখন টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। তো এইসব কারণে আমাদের রাজ্যে রাষ্ট্রীয় শাসন জারি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইসব কারণগুলি সক্রিয়ভাবে প্রেসিডেন্ট রুলের কারণ নয়, রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুস্পষ্ট সাংবিধান বিরোধী প্রমাণ লাগে।
চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই অতীতে কি ভারতে আগে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, আর যদি হয়েছিল সেটা কোথায়। রাষ্ট্রপতি শাসন জারি নতুন কিছু নয়। ভারতে প্রায় 130 বার বা তার উপরে একাধিক রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। 1959 সালে কেরলে রাজনৈতিক দমনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। 1980 থেকে 1990 পাঞ্জাবে সন্ত্রাসবাদের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা, তারপরে উত্তরাখণ্ডে 2016 সালে রাজনৈতিক দমনের জন্য, তারপর মহারাষ্ট্র 2017 সালে সরকার গঠনে ব্যর্থতার জন্য, তারপরে বিহারে 2005 সালে হ্যাং পার্লামেন্টের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এই ঘটনাগুলি প্রায় সবই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় শাসন জারি হয়েছে, আবার কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় শাসন বাতিল হয়েছে। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় শাসন জারি হলে তার ফল কি হবে। ধরুন একদিন ঘুম থেকে উঠে আপনি দেখলেন আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে, তাহলে কি হবে? মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সবাই বরখাস্ত হবে, কেউ মুখ্যমন্ত্রী থাকবে না, কেউ মন্ত্রী থাকবে না। রাজ্য সরকারের সমস্ত সিদ্ধান্ত স্থগিত হয়ে যাবে, রাজ্য প্রশাসন সমস্ত কিছু কন্ট্রোলে নেবেন কেন্দ্র। আইন শৃঙ্খলা, পুলিশ বাহিনী, নিরাপত্তা রক্ষীকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। রাজ্যে বেশি করে সিআরপিএফ, বিএসএফ মোতায়েন করা হবে। রাজনৈতিক উত্তেজনা বাড়বে এবং প্রশাসন চালাবেন রাজ্যপাল। রাজ্য পুলিশকে কন্ট্রোল করবেন কেন্দ্রীয় বাহিনী। এছাড়া আমাদের রাজ্যের সমস্ত দপ্তরগুলিকে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে চলে যাবে। এছাড়া উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। সাধারণ মানুষের জীবনে কিছু ক্ষেত্রে শান্তি ফিরে আসবে, আবার কিছু ক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাবে। এছাড়াও বিরোধিতা হবে প্রচণ্ডভাবে। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই এই রাষ্ট্রীয় শাসন যদি জারি করা হয় তাহলে কে বেশি লাভবান হবে আর কে বেশি ক্ষতিগ্রস্ত হবে। লাভ পেতে পারে কেন্দ্রীয় বা বিরোধী দল, উন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা। আর ক্ষতিগ্রস্ত হতে পারে রাজ্য সরকার বা শাসক দলের সংগঠিত শক্তি, কারণ রাজনৈতিক উত্তেজনা। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই পশ্চিমবঙ্গে কি সত্যি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়ে। রাষ্ট্র শাসন রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি আদালতের পরীক্ষার উপর নির্ভর করে। এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি রাজনৈতিক উত্তপ্ত, প্রশাসনিক চাপের মুখে কেন্দ্র রাজ্যের সংঘাত, রাজ্যপাল অখুশি ও বিরোধী দলের প্রবল আন্দোলন। কিন্তু রাষ্ট্রীয় শাসনের জন্য যে চরম সাংবিধানিক প্রমাণের দরকার তা এখনো নিশ্চিত হয়নি। অর্থাৎ রাষ্ট্রীয় শাসনের সম্ভাবনা তো আছে, কিন্তু তা এখন তৎক্ষণাৎ নয়। আগামী কয়েক মাসের উপর অনেক কিছুই নির্ভর করছে, কারণ আগামী কয়েক মাসের মধ্যে ভোট। তো আপনার কি মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? যদি হতে পারে তো আপনারা আপনাদের রায় কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিও দেখার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে আরও উৎসাহ করুন আপনাদের জন্য এরকমই ভিডিও বানানোর জন্য। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে নিয়ে এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরদেরকেও ভালো রাখুন।